ফার্মার্স কার্ডের মানে হচ্ছে বাংলাদেশে যত কৃষক রয়েছে, প্রায় 2 কোটি কৃষি পরিবার রয়েছে বাংলাদেশে, তাদের সবার জন্য আমরা একটা করে কার্ড ইস্যু করব বিএমপি থেকে। সেই কার্ডগুলোতে একদম প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে, ক্ষুদ্র পর্যায়ে কৃষক রয়েছে, মাঝারি পর্যায়ে কৃষক রয়েছে, অনেক কৃষক আছে যাদের কোনো জমি নাই, তারা ভূমিহীন, তারা বর্গা নিয়ে কাজ করে আরেকজনের জমিতে, তাদেরকেও আমরা এই কার্ডের আওতায় আনবো। আনার পরে প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কার্ড থাকবে, হুইচ ইউ কল ফার্মার্স কার্ড। সেখানে তার ইনফরমেশনটা দেওয়া থাকবে, তার এনআইডি কি, তার বসত বাড়ি কি, তার জমির পরিমাণ কতটুকু আছে, সেখানে উৎপাদিত ফসল কতটুকু হয়, কি কি ফসল উৎপাদন করতে পারে, প্রত্যেকটা মিলে একটা ডেটাবেস থাকবে, জাস্ট লাইক আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। যখন এই ডেটাবেসটা থাকবে, আমরা খুব সায়েন্টিফিক্যালি জানতে পারবো সারা বাংলাদেশে কোন এলাকায় কি পরিমাণ কৃষক কি পরিমাণ ফসল বা ফল উৎপাদন করে। ইটস ভেরি আনফর্চুনেট, আমরা যদি জানতে চাই সারা বাংলাদেশে পটেটোর কত উৎপাদন হয়, আমাদের কিন্তু সেই ডেটা অ্যাকচুয়ালি নাই। আনফর্চুনেটলি আমরা চালের ক্ষেত্রেও দেখেছি একটা উৎপাদনের ক্লেম করা হয়েছে, বাট দোজ আর ফ্যাব্রিকেটেড ডেটা। গত 16 বছর একটা ইম্পিউনিটি কালচারের মাধ্যমে এমন একটা জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল, মোস্ট কেসে আমাদের সার্ভে বা মেথোডোলজিগুলো সলিড ছিল না, এগুলো ছিল টার্গেট ওরিয়েন্টেড ডেটা ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ আমার সার্টেন কিছু ফান্ডিং পাওয়ার জন্য বা দেশের মানুষকে দেখানোর জন্য দেখাইতে হবে এত লক্ষ মেট্রিক টন আমরা করছি, দেখিয়ে দিলাম কাগজে কলমে, প্র্যাকটিক্যালি আমরা এই নাম্বারটা অ্যাড আপ করতে পারি না। সো ফার্স্ট প্রবলেম যেটা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে, আমাদের প্রপার ডেটাবেস তৈরি করতে হবে। ফার্মারের সংখ্যা আইডেন্টিফাই করতে হবে, কোন ফার্মারের কি ল্যান্ড আছে সেটা আইডেন্টিফাই করতে হবে, কোন ফার্মার কি ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন করছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা ডেটাবেসে নিয়ে আসতে হবে। আমরা সেটা করতে চাই ফার্মার্স কার্ডের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফার্মিং এর সাথে জড়িত। আমি শিওর আমরা যদি আমাদের এখানে যারা আছে 3 যুগ আগে পর্যন্ত দেখি, অর্থাৎ আমরা, আমাদের বাবা, আমাদের দাদা বা তার বাবা, 100% মানুষের ফ্যামিলি কোনো না কোনোভাবে কৃষিকাজের সাথে জড়িত ছিল। সো কৃষি হচ্ছে আমাদের দেশের রুট, কিন্তু সেই কৃষকদেরকে আমরা এম্পাওয়ার করতে পারছি না। যেমন কৃষির ক্ষেত্রে অনেক সাবসিডি বা ভর্তুকি থাকে, লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সেই ভর্তুকিটা কারা পায়? যারা সার আনে, আমদানি করে নিয়ে আসে, যারা বীজ আমদানি করে নিয়ে আসে, যারা কৃষি যন্ত্রপাতি আমদানি করে নিয়ে আসে, অর্থাৎ কি বিগ ইম্পোর্টার্স। সরাসরি যে কৃষক কৃষি প্রোডাকশনের সাথে জড়িত, সে বেনিফিটটা পাচ্ছে না। যে লোকের ব্যবসা আছে বছরে 5,000 কোটি টাকা, সে বেনিফিটটা পাচ্ছে, বীজের বেনিফিট। কিন্তু বীজের বেনিফিট তো কৃষকের পাওয়ার কথা, অথচ আমরা কৃষকের নর্মাল একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারি না। অনেক সময় দেখা যায় বন্যা হয় একটা গ্রাম পুরো উজাড় করে নিয়ে যায়, ওই গ্রামে যত কৃষি উৎপাদন ছিল সব ড্রেইনড আউট হয়ে গেল। আমাদের পলিসি হচ্ছে আমরা আস্তে আস্তে সাবসিডিটা যেহেতু কৃষিকে টার্গেট করে সরাসরি কৃষক কিভাবে পায় সেটা নিয়ে কাজ করতে চাই এবং আমরা ইন্স্যুরেন্স ব্যবস্থা ইন্ট্রোডিউস করতে চাই। কৃষির ক্ষেত্রে আরো একটা বড় লক্ষ্য আমাদের, এটাকে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হবে। বাংলাদেশে আনফর্চুনেটলি গার্মেন্টস আর বিদেশে আমাদের ম্যানপাওয়ার এক্সপোর্টের বাইরে থার্ড কোনো সলিড ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই। যেহেতু আমরা কৃষি প্রধান বাংলাদেশ এবং আমাদের অনেক ফসলের এবং ফলের উৎপাদন আমাদের ডিমান্ডের চাইতে বেশি, জাস্ট বিকজ আমাদের সেটা রিটেইন করার জন্য কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক নাই, আমরা এগুলো নষ্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এগুলোকে প্রপার স্টোরেজ নেটওয়ার্ক তৈরি করতে পারি, সাপ্লাই চেইনটাকে রিকনফিগার করতে পারি, আমরা আমাদের লোকাল বা ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার পরে বাইরে এক্সপোর্ট করতে পারবো। সো আমাদের পোলট্রির ক্ষেত্রে হতে পারে, ফিশারিজের ক্ষেত্রে হতে পারে, ভেজিটেবলের ক্ষেত্রে হতে পারে, আমরা এটাকে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হিসেবে তৈরি করতে চাই। গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে যেভাবে তৈরি করা হয়েছিল সেম ভাবে বিশ্বে বিভিন্ন এক্সপোর্ট ফেয়ার হয়, বাইরে অনেক জায়গায় কনজিউমার রয়েছে, বড় বড় আমরা যেগুলোকে ওয়ালমার্টের কথা বলি বা আপনারা নিশ্চয়ই টেস্কোর কথা শুনেছেন, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু চায়না থেকে নিচ্ছে, ইন্ডিয়া থেকে নিচ্ছে, পাকিস্তান থেকে নিচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে হালাল মাংসের উৎপাদন হচ্ছে এবং সেটা ইউএসএ ইউকেতে চলে যাচ্ছে। মাছ আমাদের দেশের থেকে অনেক কম হয়, মায়ানমারের মতন দেশ এমবার্গো থাকার পর সেখান থেকে বিদেশে মাছ রপ্তানি হচ্ছে। তার মানে দিস ইজ অ্যান আনটেপড মার্কেট। আমরা যদি সেই জায়গাটা কাজ করি যে আমাদের ইন্টারনাল বা ডোমেস্টিক ডিমান্ড ফুলফিল করার পরে যে প্রোডাক্টগুলো পোলট্রির ক্ষেত্রে, ফিশারিজের ক্ষেত্রে, মিটের ক্ষেত্রে, ভেজিটেবলের ক্ষেত্রে আমরা বাইরে এক্সপোর্ট করব, এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রি ইন্ডাস্ট্রি আমাদেরকে তৈরি করতে হবে। এবং এতে আরেকটা লাভ আছে বা সুবিধা আছে, আমাদের অনেকেই দেখা যাচ্ছে সেকেন্ড বা থার্ড জেনারেশনে সে কৃষিকাজে সম্পৃক্ত হতে চাই না। দেখা যায় যে হয়তো বাবা 40 বিঘা বা 50 বিঘার উপর কৃষিকাজ করছে, কিন্তু তার ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কৃষিকাজে সম্পৃক্ত হতে চায় না। ইট ডাজন্ট হ্যাভ দ্যাট সোশ্যাল এস্টিম। বাট আমরা কৃষিকে শুধু প্রোডাকশন দেখতে চাই না, আমরা কৃষিকে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি দেখতে চাই, কৃষিকে ম্যানুফ্যাকচারিং দেখতে চাই। এটা জায়গা থেকে অনেক আম উৎপাদন হয়, দেখবেন উত্তরবঙ্গে গেলে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, প্রচুর আম নষ্ট হচ্ছে। এই আমটাকে যদি আমরা জেলি বানিয়ে ফেলি, জ্যাম বানিয়ে ফেলি, দেন ফার্মিং বিকামস ইন্ডাস্ট্রি, এটারও একটা অনেক বড় মার্কেট আছে, রাইট?
আমরা দেখি যখন মাছ আসে, মাছ উৎপাদনের পরে একেবারে ধরে ধরে বিক্রি করছে লোকালি, সেটা হচ্ছে নর্মাল সেলস। অথচ এটাকে যদি আমরা প্যাকেজিং করি, প্রিজার্ভের ব্যবস্থা করি, আমরা ফ্রোজেন অবস্থা বিদেশে পাঠাই, দেন ইট বিকামস অ্যান ইন্ডাস্ট্রি। রাষ্ট্রের দায়িত্ব শুধু দেশ চালানো না, রাষ্ট্রের দায়িত্ব এই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, সে ধরনের সাপোর্ট দেওয়া। যারা এসএমই হিসাবে থাকবে, ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা থাকবে, তাদেরকে লোনের ব্যবস্থা করে দিতে হবে। সো আমাদের এই এগ্রি ইন্ডাস্ট্রি রিলেটেড লোন, এগ্রি ইন্ডাস্ট্রি রিলেটেড ইনসেন্টিভের পরিমাণ অনেকটুকু বাড়াতে হবে। এমন একটা বাংলাদেশ তৈরি করতে হবে যেখানে আমাদের যেগুলো অব্যবহৃত জায়গা রয়েছে, প্রেসিডেন্ট জিয়া রহমান যেমন শুরু করেছিলেন যে বাড়ির আশেপাশে গাছ লাগাতে হবে, যেখানে বড় জায়গা আছে সেখানে আমাদের সবজি চাষ করতে হবে। এভাবে আস্তে আস্তে আমাদেরকে যে আনইউজড জায়গাগুলো রয়েছে সেগুলোকে কোনো না কোনো ইকোনমিক প্রোডাক্টিভিটির ভিতরে আনতে হবে। একটা পুকুর পড়ে রয়েছে, সেখানে মাছের পোনা ছেড়ে দিতে হবে যেন সেখান থেকে মাছের উৎপাদন শুরু হয় এবং লার্জার স্কেলে সেখান থেকে আমরা রপ্তানি শুরু করতে পারি। দিস ইজ দ্য এগ্রিকালচারাল প্ল্যান উই হ্যাভ। আপনারা ফার্মার্স কার্ডের পাশাপাশি আরেকটা বড় স্কিম আছে বিএনপি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখানে আমার অনেক বোনেরা রয়েছেন, আমি জানি না আপনারা জানেন কিনা, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন যে আমরা বাংলাদেশের সব নারীদের জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের পার্ট হিসেবে ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। অর্থাৎ প্রত্যেকটা ঘরে যিনি মা থাকবেন বা দাদি থাকবেন, গৃহকর্ত্রী বলতে আমরা যাকে বুঝি, মেইন হাউসওয়াইফ, ওনার নামে একটা করে কার্ড হবে, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের এগেইনস্টে প্রত্যেকটা ফ্যামিলিকে বিএনপি থেকে নির্দিষ্ট কিছু জিনিস ফ্রি সাবসিডি আকারে দেওয়া হবে। সেখানে চাল থাকবে, ফর্টিফাইড রাইস, যেখানে পুষ্টির ব্যাপার ঠিক থাকবে, সেখানে আলু থাকবে। চাল এবং আলুর কারণ কি, এই দুটাতে বাংলাদেশ মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট বা স্বয়ংসম্পূর্ণ, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা লাগে না। সেখানে আমরা কিছু ডাল দিব এবং সেখানে আমরা চিনি, লবণ, এই ধরনের রেগুলার যে ইউজেস আইটেমগুলো আছে সেগুলো দিতে চাই। তার মূল উদ্দেশ্য কি, বাংলাদেশে ধাপে ধাপে যতগুলো রুরাল এরিয়ার ফ্যামিলি রয়েছে, যাদের নিড আছে, আমরা যাদেরকে বলি প্রান্তিক মানুষ, আর্থিক অবস্থা ভালো না, তাদেরকে সরকারিভাবে লেটস সে প্রতি মাসে আমরা 2,500 টাকার জিনিস পৌঁছে দিচ্ছি। সো এই 2,500 টাকার বার্ডেন কিন্তু ওই ফ্যামিলি থেকে কমে আসছে, দ্য স্টেট ইজ গিভিং। এবং সেটা হবে কার নামে, কোনো পুরুষের নামে হবে না। অ্যাজ পার্ট অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, যেন প্রত্যেকটা ফ্যামিলি তার নারীকে ভ্যালু দেয়, ইট উইল বি ইন দ্যাট লেডিস নেম, মাদার্স নেম, হাউসওয়াইফস নেম।